আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। পিতৃতান্ত্রিক এবং আধিপত্যবাদী সমাজে নারীদের যেখানে মাথা তুলে দাঁড়াবার অধিকার ছিল না, সেখানে বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন নারীরাও মাথা তুলে দাঁড়াবে, নিজেদের কাজের অঙ্গনে তাদের প্রতিষ্ঠিত হবার একটা সুযোগ থাকবে এবং নারী অধিকার যাতে একেবারেই ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়গুলোই তার সুলতানার গ্রন্থে তিনি লিখেছিলেন, সুলতানার স্বপ্ন গ্রন্থে তিনি লিখেছিলেন। এবং সেই জায়গাটা থেকেই আপনারা এটাও অবশ্যই জানেন যে 1880 সালে পায়রাবন্দ গ্রামে এই নারী জাগরণের অগ্রদূতের জন্ম এবং 1932 সালে একই দিনে তার প্রয়াণ দিবস। সেই কারণে আজকের দিনটা 9 ডিসেম্বর আমরা বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করি এবং আজকের দিনে শ্রদ্ধা ভরে এই মানুষটাকে স্মরণ করছি, যার কারণে আজকে লেডিস ক্লাবে এতগুলো মানুষ একসাথে নিজেদের কর্মক্ষেত্র, নিজেদের সাফল্যের নানান রকম গল্প সব কিছু মাথা তুলে গর্ব ভরে আজকে সবার সাথে ভাগাভাগি করতে পারছেন। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কাজের মাধ্যমে তিনি সারা জীবন আমাদের ভেতর বেঁচে থাকেন, এমনই একজন মানুষ বেগম রোকেয়া। আজকের দিনে তাকে আরও একবার স্মরণ করছি এবং এরই সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আমাদের লেডিস ক্লাবে দুজন বন্ধু এসেছেন। একদম সুন্দর একটা বিষয়, সম্পর্কের গভীরতা। নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু বলবার আছে, তেমনই কিছু কথা আমাদের স্টুডিওর যে বন্ধু দুজন আছেন তাদেরও আছে। আর কথা বাড়াবো না, চলুন কথা বলি তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন জান্নাতুন নাহার, তিনি কর্পোরেট সেলস অ্যান্ড রিজার্ভেশনস এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। কেমন লাগছে এসে? খুবই ভালো। আমি আসলে এই লেডিস ক্লাবের অনেকগুলো এপিসোডে দেখেছি, জি। তো তখন থেকে কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি যদি এখানে এসে সবার সাথে একটু কথা বলতে পারতাম, আড্ডা দিতে পারতাম, তাহলে তো ভালো লাগতো। We are delighted to have you এবং আমাদের খুব মজার একটা গল্প হবে। তার পাশেই আছেন আরেকজন ভীষণ ট্যালেন্টেড মানুষ, কোহিনুর আক্তার, লিড অফ স্পেশাল এডুকেশন, ব্রাইটার লাইফ স্কুল। স্বাগত জানাই। ধন্যবাদ সবাইকে। আসলে আমি অনেকদিন ধরেই চিন্তা করছিলাম এরকম যদি যেখানে সব নারীরা এসে নিজেদের গল্পগুলো বলতে পারে, আমিও যদি আমার গল্পগুলো একটু শেয়ার করতে পারি, আরও আমাদের অনুজ যারা আছে তাদেরকে একটু হলে সাহস যোগাতে পারি, আমার ভালো লাগবে। বাহ, আপনাদের দুজনের জার্নি আমি জানতে চাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু যারা আছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতেই তো পারেন, তাই না? প্রতিদিনই আমরা এই আড্ডাটারও অপেক্ষা করে থাকি। আমাদের স্টুডিওর বন্ধু এবং জুমের আড্ডা মিলে হয়ে ওঠে লেডিস ক্লাব এবং সেখানে আজকের দিনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা যেমন করে উদযাপন করতে চাই, এরই সাথে সম্পর্কের গভীরতা তা নিয়েও নানান আলাপ হবে, সাথে থাকুন। আমরা জান্নাতুন নাহার আপুর কাছে এসে জানতে চাই, এই যে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স, সেখানে যে আপনি আছেন, এই জায়গাটায় এখন কেমন ব্যস্ততা যাচ্ছে কাজের অঙ্গনের? এই জায়গাটাই কেন, এই ক্ষেত্রটাই কেন আপনি পছন্দ করে কাজ করছেন এখানে, সেটাও শুনি। আসলে যেটা ছিল কি, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আকাশে ওড়ার। তো যেহেতু আমি পাইলট হতে পারিনি, তো নিজেকে চিন্তা করে দেখলাম যে অ্যাভিয়েশন সেক্টরে কীভাবে ঢোকা যায়। তো সেখান থেকে আসলে আমার পথ চলা। তো এয়ার ইন্ডিয়ায় আমি আছি, এখানে কাজ করছি সিটি অফিসে। তো আমার সাথে আমার সহকর্মীরা যারা আছেন, যেহেতু আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সম্পর্কে গভীরতা, তো সেখান থেকে আমি বলতে পারি আমাদের কিন্তু যারা আমরা কাজ করছি আমাদের কর্পোরেট অফিসে, আমাদের হচ্ছে সকাল 9টা থেকে 6টা, অলমোস্ট 7টা পর্যন্ত সারাদিনই আমাদের থাকতে হয়। তো সেখানে কিন্তু যে আমাদের যারা সহকর্মী আছে তাদের সাথে কিন্তু আমাদের এমন একটা বন্ডিং, তারা কিন্তু আমাদের একটা পরিবারেরই অংশ। তো আমাদের সম্পর্কের গভীরতাটা কিন্তু তাদের থেকেও কিন্তু আসে সারাদিন আমাদের কাজ করার পরে। একসাথে খাচ্ছি, একসাথে কাজ করছি, একসাথে আমাদের কাজগুলো শেয়ার করছি। তো এখান থেকে যে গভীরতা যেটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আসলেই তাই, এবং কর্মক্ষেত্রে কিছু অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যেই সম্পর্কগুলো আসলে দেখা যায় যে পারিবারিকভাবেও এত বন্ডিং আসলে নিজের কাজিনদের সাথেও অতটা হয়ে ওঠে না। তো কর্মক্ষেত্র এবং সেখানকার বন্ধুত্ব আমার কাছে মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং ক্ষেত্র বিশেষে অনেক সুন্দরও বটে। আমি কোহিনুর আপুর কাছেও এসে জানতে চাই, লিড অফ স্পেশাল এডুকেশন, এই জিনিসটার ব্যাপারে আমি একটু শুনি। আচ্ছা, স্পেশাল এডুকেশন, যেহেতু স্পেশাল শব্দটা, এডুকেশন শিক্ষা, আমি আসলে বিশেষ শিশুদের নিয়ে কাজ করি, স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি, সেখান থেকে আসলে স্পেশাল এডুকেশনটা এসেছে। সম্পর্ক যদি বলি, তাহলে আমি যদি বিশেষ শিশুদের কথা, শিশু মানেই ভালো লাগা,
এখানে শিশুদের সাথে মায়ের যে সম্পর্কটা, এখানে টিচারদের সাথেও না ওই মায়ের সম্পর্কটা বজায় রাখতে হয়। আমরা যখন কাজ করি প্রতিটা বাচ্চাকে স্টুডেন্ট মনে হয় না, মনে হয় নিজেরই সন্তান। আর যেহেতু ওরা স্পেশাল গড গিফটেড একটা ব্যাপার, এত ইনোসেন্ট ওরা, আমি বলবো যে আমি আরও কয়েকটা প্রফেশনে ছিলাম, এই গল্পটা পরে আসছি কেন আমি এই প্রফেশনে এসেছি। আমার কাছে এই প্রফেশনটা বেস্ট। আমি দেবদূত কিছু শিশুদের সাথে আমি প্রতিটা দিন আমি ৮-৯ ঘন্টা সুন্দর কিছু সময় পার করি, যেটা হয়তো আমার জন্য একটা খুব ভালো লাগার কিছু অনুভূতি নিয়ে আসে। কি চমৎকার আপনার ভাবনা, এবং আপনাদের মতো মানুষরা যদি সমাজে না থাকতেন তাহলে আসলে এই যে দেবদূত শিশুরা অনেক ভালো অভিভাবক হারাতেন। আমি বলবো যে অবশ্যই তাদের মাতৃতুল্য আদরেই আসলে তাদের সাথে আপনার থাকা হয়, এবং একটা লম্বা সময় মন থেকে যদি আদর না আসে এই বাচ্চাদের প্রতি, সেক্ষেত্রে তাদের সাথে এত সময় কাটানো এবং ডেডিকেটেড ভাবে যে স্পেশাল কেয়ারটা ওরা ডিজার্ভ করে সেটা দেয়া ভীষণ কঠিন। তো সেই ক্ষেত্রে এই যে একটা প্যাশন আপনি তাদের প্রতি রাখেন, সেটা একটা চমৎকার ভাবনা। আমি জান্নাতুন নাহার আপুর কাছে একটু সম্পর্কের গভীরতার কাছ থেকে যদি একটু পারিবারিক দিকে আসি, পরিবারের সাথে এখন পরিবারে কে কে আছে এবং আপনার ছোটবেলার বেড়ে ওঠা সবকিছু নিয়ে একটু শুনি। ছোটবেলার বেড়ে ওঠা হচ্ছে, আমরা হচ্ছে 2 বোন ছিলাম। তো আমার বাবা অনেক ছোটবেলায়, আমি যখন ছিলাম তখনই মারা যায়। তো সম্পর্কে গভীরতা হিসেবে যদি আমি চিন্তা করি, ছোট থেকে কিন্তু আমি আমার মার সাথেই অনেক বেশি যে গভীর সম্পর্ক, সেটা তার সাথে সবকিছু ছিল আমার শেয়ার করা, আমার পছন্দ অপছন্দ সবকিছুই। তারপর যখন আস্তে আস্তে আমরা বড় হলাম, বন্ধু বান্ধব হলো, তাদের সাথে গভীরতা শুরু হলো। তারপর যখন বিয়ে হলো, তারপর হাজবেন্ড, তার সাথে, তারপরে এখন যেহেতু আমার মেয়ে আছে, আমি বলবো এখন গভীরতা সবচেয়ে বেশি আমার মেয়ের সাথে। মেয়ে এখন কতটুকু? ও হচ্ছে ক্লাস 7-এ পড়ে। তাহলে তো মেয়ে একদম মানে বড় মানুষের মতোই আপনার সাথে এখন মিশতে পারে, এবং তার নিজস্ব অনেক ওপিনিয়ন আছে। মাকেও সে নিশ্চয়ই সাজেশন দেয়। ও আমাকে অনেক সাজেশন দেয়। যেমন আজকে আসার সময় সে নিজে বললো যে মা তুমি আজকে হোয়াইটটা পরে যাও, ভালো লাগবে, এবং অর্নামেন্টস সে নিজে ঠিক করে দিল, এটা সাথে এটা জাস্ট করে দিল। তো ওর কথা মতোই কিন্তু আমি দেখা যায় কি অনেক কিছু ফলো করি। আর সারাদিন আমার যা হয়, আমার কথাগুলো মনে হয় কি আমার জমা থাকে, কখন আমি বাসায় যাব, কখন আমার মেয়েকে শেয়ার করব। তো এখন আপাতত আমি যদি গভীর সম্পর্কের কথা চিন্তা করি বাসা থেকে, সেটা আমার মেয়ের সাথে আমার অনেক বেশি। চমৎকার। কোহিনুর আপুর পরিবারের দিকে একটু আসি, কেমন যাচ্ছে পারিবারিক সময়? পরিবারে কে কে আছে? পরিবারে আমি যৌথ ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, তারপর দেবর, পাশাপাশি আমার বাচ্চা, হাজব্যান্ড, সবাই আছেন। আমি 2 সন্তানের মা। আমার বড় বাচ্চাও স্পেশাল। গভীরতা বলতে যেটা বলবো যে আমি আগেই বললাম আমি বিভিন্ন প্রফেশনে ছিলাম। প্রফেশনে যেটা বলবো, একটা সময় না আমিও ফার্স্ট এড হয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাটা যখন স্পেশাল হয় ফার্স্ট এড হয়ে গিয়েছিলাম। বাট আমার হাজব্যান্ড যেটা করে, ও আমার ফার্স্টেশনটা বুঝে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। ও আবার নতুন একটা সাবজেক্টে পড়ার, আমি অ্যাকচুয়ালি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম কুমিল্লা সিলেট শাহজালাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেক্সিমকো মতো প্রতিষ্ঠানে প্রায় 5 বছর জব করেছি। দেন আমার যখন বড় বাচ্চাটা স্পেশাল হয় জানতে পারি, তখন আমি জবটা ছেড়ে 2 বছর বাসায় ছিলাম। তখন মনে হতো ওকে সময় দিলে ভালো হয়ে যাবে। তখন আমি 2 বছর আসলে সবসময় খুব ব্যস্ততার মধ্যে সময় কাটানোর পর 2 বছর যখন বাসায় ছিলাম না, তখন আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে যাই, যেটা হয়তো বা আমি সবসময় চলাফেরা করতাম, কিন্তু আমার হাজব্যান্ড এটা বুঝতে পারে যে আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছি, আগের আমি সেই নাই। সে তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে কমিউনিকেশন ডিসঅর্ডারে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করিয়ে দেয় যে তুমি এটাতে পড়াশোনা করো। ওইখানে যাওয়ার পর আমার মধ্যে একটা বিশাল চেঞ্জ। তখন আমার মনে হয়েছে যে আমি এই সাবজেক্টে শুধু আমার বাচ্চা একা না, অনেক বাচ্চা আছে যাদের জন্য আসলে কাজ করার অনেক কিছু আছে। একটা কথা বলবো যে আল্লাহ আসলে সব কিছু না নিয়তি ঠিক করে দেয়। আমার ছোটোবেলা থেকে, আমার বাবা শিক্ষক, আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি টিচার হব। খুব সুন্দর করে শাড়ি পরবো, তাঁতের শাড়ি পরবো, খুব সুন্দর করে প্রতিদিন শাড়ি পরে স্কুলে যাবো, ওইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ি, ওই প্রফেশনে চলে, টিচার আরও হওয়া হয় না। কিন্তু দেখেন শেষ পর্যন্ত এনিহাও মানে ওই যে আমার একটা প্যাশন ছিল ওইটাতে আমি চলে আসলাম। যেটা বলছিলাম যে তখন আমার হাজব্যান্ড যেটা কমিউনিকেশন ডিসঅর্ডার আমাকে ভর্তি করে দেন, ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করি। দেন আমি ফেইথ বাংলাদেশের ব্রাইটাল লাইফ স্কুলে এই বিশেষ শিশুদের কাজে জড়িত হই। তখন প্রথম যেটা হয়, বাচ্চাদের নিয়ে যে কাজ করি না, প্রতিদিন দিন শেষে একটা আত্মতৃপ্তি, যে জিনিসটা যেটা আমি আগে আমার প্রফেশনের 8 বছর প্রফেশনে আমি পাইনি। ওইখানে ভালো একটা এনভায়রনমেন্ট পেয়েছি। আমার প্রতিটা আলহামদুলিল্লাহ আমার প্রতিটা অফিস, প্রতিটা কলিগ, বস অনেক ভালো ছিল, সেই দিকে আমি অনেক লাকি। কিন্তু এই বাচ্চাদের সাথে কাজ করার যে একটা ফিলিংস, এটা যে একটা সম্পর্ক, আমার না কোনো দিন টায়ার্ডনেস আসে না।
মানে আরও কাজ করি। দেখা যায় প্রথমে আমি হাফ শিফটে ছিলাম, এখন ফুললি কাজ করি, আমার বাচ্চাকে আমি ওইখানে নিয়ে আসি। এটা অন্যরকম সম্পর্ক যে একটা জিনিস, বাচ্চা মানে অনেক ভালো লাগার একটা জায়গা, সেই পাশাপাশি মহান আল্লাহ যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন সেটার জন্য আসলে বেশ চমৎকার। কারণ হলো আমার কাছে মনে হচ্ছে যে এই যে আপনার নিজের সন্তানের ম্যানেজমেন্টটা শিখতে শিখতে এতগুলো বাচ্চার টেক কেয়ারও আপনি শিখেছেন, কিংবা এতগুলো বাচ্চার টেক কেয়ার করতে করতে এরকম কি হয়েছে যে আপনার বড় ছেলের টেক কেয়ারটা আপনি আরো ভালো করে বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা তো অবশ্যই। দেখা যেত আগে যখন মানে অনেক সময় ক্লান্ত হয়ে কাজ করতাম না, এখন মনে হয় যে আমি অন্য বাচ্চাদের হেল্প করছি, অন্য মাদের হেল্প করছি, আমার বাচ্চাটা কেন করবো না। বাসায় এসে দেখা যায় ওই কাজটা করার ইন্সপিরেশন আরও জাগে। তারপর একটা মনে হয় যে ওকে একটা মডেল হিসাবে দাঁড় করাই, যাতে অন্য কারো কাছে একটা স্ট্যান্ডার্ড হয়, ওকে দেখে কেউ শিখে, ওকে যদি কেউ ভালো কিছু বলে আমার একটা ইন্সপিরেশন হয় যে জব করেও আপনি পারছেন এত কিছু করতে। তো সবসময় একটা ভালো লাগে কাজ করে। এবং আমি যেটা ডিফারেন্স বুঝবো, আমি 2 বছর বাসায় ছিলাম, তো বাসায় থাকা এবং সার্ভিসের মধ্যে ওই জিনিসটা অনেক পার্থক্য। আপনি সব কিছু করে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার সন্তানের জন্য আপনি কোয়ালিটিফুল টাইম দিতে পারবেন, যেটা আসলে বাসায় থেকে আমার পক্ষে সম্ভব হয়নি। সারাদিন বাসায় থেকে ওইটা আমি পারতাম না, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি সব কিছুই মানিয়ে নিয়ে আমি নিজে স্যাটিসফাইড, আমি আমার সন্তানকে ভালো সময় দিতে পারছি। যেহেতু আপনার স্কুলে টায়ার্ডও লাগে না, আপনি বলছেন যে একেবারেই আমার এনার্জি ওরা নিয়ে যায় না, বরং আরো উজ্জীবিত করে, সেক্ষেত্রে বাড়ি ফিরে নিজের সন্তানের টেক কেয়ার করাটা আরো মনে হয় যে না, আমারও আরো ইন্সপায়ার্ড হচ্ছি। বেশ বেশ চমৎকার। এবং আমরা খুব কম মানুষই আছি যারা কিনা নিজের কাজকে এতটাই ভালোবাসেন যে কাজে যাওয়ার জন্য মন ছুটে যায়, যে না, কাজ ছাড়া ভালো লাগছে না। তো সেই ক্ষেত্রে জান্নাতুন নাহার আপু বলছিলেন যে আপনার কাজের কলিগরা, তাদের সাথে এত সুন্দর সম্পর্ক আপনার হয়ে গেছে। তো নতুন যখন জবে জয়েন করলেন, তখন কিছু প্রতিবন্ধকতা বা ডিফিকাল্টিজ বা নিজের মধ্যে কোনো রকম কোনো সমস্যা যদি ফিল করে থাকেন, নার্ভাসনেস থাকে অনেক সময়, তো সেই ক্ষেত্রে কাজের পরিবেশটা, জায়গার যে একটা পরিবেশ থাকে, সবকিছু মিলিয়ে কেমন প্রভাব ছিল তখন, সেটা একটু শুনে। না, যখন আমি ফার্স্টে এয়ার ইন্ডিয়াতে জয়েন করি, তখন মোটামুটি আমাদের এভিয়েশন সেক্টর যেটা, সেটা কিন্তু সবাই সবাইকে কম বেশি চেনে। হ্যাঁ, তো মোটামুটি আগের থেকেই আমার পরিচিতি ছিল। তারপরেও যেহেতু আমি জয়েন করেছিলাম, ফার্স্টে আমি সুপারভাইজার হিসেবে জয়েন করেছিলাম, তো সেখানে আমার যারা কলিগ ছিল আমাকে খুব হেল্প করেছে, যেহেতু নতুন একটা প্রোডাক্ট। তো প্রতিদিনই দেখা যেত যে আমাকে ওভাবে গাইডের থাকতো না, বাট আমাকে কিন্তু বোঝাতো যে তোমার এই জিনিসগুলো তোমাকে করতে হবে। তো যাই হোক, ওভাবেই তাদের সাথে আমার সম্পর্ক যেটা ছিল ভালো, ওইটা গ্রোথটা ভালো ছিল, তো আমার ওভাবে সমস্যা হয়নি। তো সেই ক্ষেত্রে কোনো নার্ভাসনেসের কোনো ইস্যু আসেনি কখনো? যেহেতু আমাদের কারেন্ট কিছু দেখা যায়, মাঝে মাঝে কিছু কারেন্ট আমাদের সিচুয়েশন চলে আসে, সেটাকে সেভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেক্ষেত্রে তো নতুন প্রোডাক্ট হিসেবে মাঝে মাঝে একটা টেনশন থাকে, যেটা আমি কিভাবে হ্যান্ডেল করব। তো আমার সাথে যারা ছিল, they helped you, তাই তো? তারা আমাকে ভালো মতো সহযোগিতা করেছে। চমৎকার। আমি এই সহযোগিতার গল্প, সম্পর্কের গভীরতা আরো নানান কিছু নিয়ে শুনবো। একটা বিরতির সময় তো হয়েই গেল, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে। আপনারাও এই ফাঁকে জুমে যুক্ত হয়ে যান, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ওয়েলকাম ব্যাক টু লেডিস ক্লাব। আমরা নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায় আপনাকে যখন আরেকবার স্বাগত জানাচ্ছি, স্ক্রিনে তখনই দিয়ে দিয়েছি জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দেবেন এবং আমরা সম্পর্কের গভীরতা এই বিষয়ে কথা বলছি। তো সেক্ষেত্রে সম্পর্ক, আসলে প্রত্যেকটা সম্পর্কই আমাদের জীবনে এক একভাবে প্রভাব রাখে। এক একটা সম্পর্কের গভীরতা এক এক রকম, মাপকাঠি দিয়ে মাপা যায়। সম্পর্ক আর গভীরতা সেভাবে নিশ্চয়ই কাজ করে না, সেটা আপনারাও মানেন। তো কে সম্পর্ক নিয়ে কেমন ভাবেন, সেগুলো তো আমাদের সাথে ভাগাভাগি করে নিতেই পারেন। আমরা যদি একটু জান্নাতুন নাহার আপুর কাছে আসি, এই সময়টা এসে জানতে চাই যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা আসলে আপনার কাছে কেমন হওয়া উচিত এবং বন্ধুত্বের সম্পর্কের গভীরতা মানে আপনার কাছে কি? জান্নাতুন নাহার আপু না, কোহিনুর আক্তার আপু। আচ্ছা, বন্ধুত্ব মানে খুব আনন্দদায়ক একটা জিনিস, খুব মজার এবং খুব গভীর একটা জিনিস। আমি যদি আমার বন্ধুত্বের কথা বলি, আমার সবচেয়ে ছোটোবেলার যে বন্ধু, প্রায় 10 বছরের, একদম স্কুল 1 থেকে 10 পর্যন্ত, যে একদম খুবই ক্লোজ ছিলাম, আমরা একই পাড়ায় ছিলাম, আমরা 2 বোন। বাট ওই আপু থাকতো ঘরে, আমি থাকতাম বাইরে, পুরো পাড়ায় ঘুরে বেড়াতাম এবং আমার ঘুরে বেড়ার সঙ্গী ছিল। দেখা যাচ্ছে আমার একটা ছোট ভাই ছিল, আমি ওই ভাইয়ের দিকে খবর না রেখে, আমি আর ও, মন্টি ছিল ওর নাম, ও মিলে পুরো পাড়ায় আমরা ঘুরতাম। শৈশবের যে বন্ধুত্বটা এখন আমাকে টাচ করে। ও এখনও আমরা ফেসবুকে কানেক্টেড, ও সিলেটে থাকে, আমি এখানে থাকি, বাট ও প্রতিটা জিনিসের যে আমাদের একটা টাচি ফিল, সেটা আসলে হারায় না। মানে সময় ব্যস্ততার কারণে আমরা যদিও এক একজন থেকে আরেকজন অনেক দূরে,
তারপর আমাদের যে টাচ, ছোট্টবেলার বন্ধুত্ব যে জিনিস এখন আসলে দেখে, এখন আমার ছোট ছেলেটা যখন স্কুলে বিভিন্ন প্রোগ্রামে বন্ধুদের সাথে ছবি দেয়, বা ওর স্কুলে যখন আমি প্রোগ্রামে যাই ও দৌড়াদৌড়ি করে, তখন আমার সেই ছোট্টবেলা বন্ধুটার কথাই আগে মনে পড়ে। কারণ ওই সময় দুরন্তপনা না এখনকার বাচ্চাদের মধ্যে নেই। আর এখনকার দিনে বন্ধুত্ব বলবো যে আমি আমার কলিগ, আচ্ছা, এখন কলিগদের সাথে ভালো বন্ধুত্ব। হ্যাঁ, অনেক দেখা যাচ্ছে যে আমার ম্যাক্সিমাম টাইমটা যেহেতু আমি ওখানে স্পেন্ড করি, আমি চাই আমার অফিস এনভায়রনমেন্টটা অনেক ফ্রেন্ডলি হোক। যেহেতু বিশেষ বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি, আসলে সেখানে যদি আমরা ওপেন মাইন্ডেড এবং ফ্রেন্ডলি না থাকি সম্ভব না। আমার মনে হয় যে যারাই বিশেষ বাচ্চাদের সাথে কাজ করে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে খুব ওপেন মাইন্ডেড এবং খুবই সুন্দর মনের মানুষ, না হলে তারা এই জায়গাটা চুজ করেন না কাজের ক্ষেত্রে। হয় এখন সেখানে যদি প্রফেশনাল একটা ব্যাপার, যেমন আমি দেখা যায় যে আমি সুপারভাইজার ওদের, কিন্তু আমি না ওই জিনিসটা আমার থাকে না। ওদের সাথে খুব ওপেন মাইন্ডেড হতে হয়, অনেক কিছু আমি ফ্রেন্ডলি ওদের সাথে আলাপ আলোচনা করতে হয়। এই জন্য কারণ ক্রিয়েটিভিটিটা বের হয়ে আসে না, এবং বাচ্চাদের ভালো লাগে। ওর যদি কখনো মন খারাপ থাকে, সেই ওপেন স্পেসটুকু যদি সে আমার সাথে শেয়ার না করে, আমি যদি আমার ভালো লাগাটুকু ওদের সাথে শেয়ার না করতে পারি, কারণ ওরা তো বাচ্চাদের সাথে কাজ করতে পারবে না দেখা যাচ্ছে। এই জন্য আমরা না খুব ফ্রেন্ডলি একদম। এবং আমাদের প্রতিষ্ঠানটা এমন, আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ম্যাডাম থেকে শুরু করে, ম্যাডাম অনেক প্রোগ্রামে এখানে এসেছেন, ওনার আমাদের ফেথ ফ্যামিলি বলি আমরা, আসলে আমরা ফ্যামিলি। আমরা প্রতিটা ট্যুরে যে যাই, এমন হয় যে আমরা কলিগরা না, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চা সহ আমরা প্রতিটা ট্যুরে যাই, এবং সেইখানে অন্যরকম একটা সিচুয়েশন। তো আমার কলিগরাই আসলে আমার বন্ধু, কারণ দিন শেষে ওদের সাথে আমার সব চাওয়া পাওয়া, আমার চাহিদাগুলো সবথেকে বেশি সময়ও তাদের সাথে আসলে দেখা যায় অতিবাহিত হয়। তো সেই ক্ষেত্রে এবার কোহিনুর আপু থেকে জান্নাতুন আপুর কাছে আসি এবং তার কাছে এসে শুনি যে বন্ধুত্বের সম্পর্ক দেখা যায় কি যে শৈশবের এবং বড়বেলার অনেকেই আসলে মেলাতে পারেন না, যেটা কোহিনুর আপু বললেন। তো আপনার কাছে কি মনে হয় যে শৈশবের সম্পর্কে যে গভীরতাটা ডেভেলপ করে, বড়বেলায় সেই গভীরতা পেতে আসলে অনেক সময় লেগে যায়? হ্যাঁ, তা তো অবশ্যই। যেমন ছোটবেলায় কি, যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের গল্পের একটা বিষয়বস্তু ছিল। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা গল্প করতাম বা যে জিনিসটা নিয়ে আমরা টাইম স্পেন্ড করতাম, তখনকার টপিক ডিফারেন্ট ছিল। আস্তে আস্তে যখন আমরা বড় হলাম, এখন যখন আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে বসি, এখন কিন্তু আমাদের ডিফারেন্ট আড্ডা, টপিকটাও চেঞ্জ হয়ে গেছে, ইটস মোর কমপ্লিকেটেড। হ্যাঁ, তখন কিন্তু এক ধরনের আড্ডা ছিল, খুব সহজ সরল ভাবে আমরা অনেক কিছু চিন্তা করতাম। এখন আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন বসি, আড্ডা দিই, তখন কিন্তু অনেক বিষয় আমাদের উঠে আসে। সেখানে আমাদের সাংসারিক কথা থাকতে পারে, আমাদের অফিসের প্রবলেম নিয়ে কথা বলতে পারি, আমাদের সমাজ নিয়ে কথা বলতে, এবং অনেক ক্ষেত্রে থাকে যে পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কথা বলি। তো এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিয়েশনটা চলে আসে। আর গভীরতা যদি হয়, ছোটবেলার বন্ধুরা যারা ছিল আমার, তারা কিন্তু এখনো আমার আছে। আমার স্কুল ফ্রেন্ড যারা, তাদের নিয়ে এখনো ঘুরতে যাই, বেড়াই, তাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চা একসাথে হ্যাং আউটে যাই। তো আবার আমার ফ্রেন্ডের বাচ্চাদের সাথে আমার বাচ্চাদের একটা রিলেশন, তো ওরাও দেখা যায় কি ওরাও বন্ধু। তো এটা কিন্তু আমি খুব এনজয় করি, এটা বেশ চমৎকার। এবং আমার মনে হচ্ছে কি যে স্কুলের পরে কিন্তু আমার কলেজ এসেছে, তারপর ভার্সিটি এসেছে। আমি 3টা ভার্সিটি চেঞ্জ করে পড়েছি, 3টা ডিফারেন্ট সাবজেক্টে পড়েছি। তো সেই ক্ষেত্রে আমার অনেক বন্ধু হয়েছে, কিন্তু আমার স্কুলের যে বান্ধবী দুজন ছিল, ওরাই এখন পর্যন্ত শেষমেশ টিকে আছে, ওরাই থেকে যায়, অনেক চেঞ্জ হয়েছে বাট ওরা চেঞ্জ হয়নি। এটা খুব চমৎকার। এবং ওরা এখন দেশের বাইরে, তাও আমার মনে হয় যে তাও সব গল্প তাদেরকে গিয়ে আমার বলতে হবে। এখন পর্যন্ত অনেকজনই এসে বসে আছেন সেই কবেকার কথা, যখন সুরমা আপু যুক্ত হয়েছেন আমাদের জুমে। তো সুরমা আপুকে দিয়েই শুরু করি। হ্যাঁ, সবার আগে সে ছিল যেহেতু সুরমা আপু, আপনার কাছে আসি এবং এসে জানতে চাই যে ইদানিং মানুষের সাথে মানুষের যেমন সম্পর্ক, সেটা আসলে গভীর লাগে নাকি উপরে উপরে মনে হয় যে ইদানিং মানুষ আসলে ফর্মাল একটা সম্পর্ক বেশি মেনটেন করে? ধন্যবাদ আপু, সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আসলে প্রতিটা সম্পর্কেরই অনেক গুরুত্ব বহন করে, যদি সেই সম্পর্কগুলা গভীর হয়। তবে আমি বলবো যে আমরা সম্পর্কগুলা অতটা গুরুত্ব দিচ্ছি না বর্তমানে। এখন যে উপরি সম্পর্ক, এখনকার যে সম্পর্কগুলা হচ্ছে, কিন্তু পিছনের দিকে তাকালে সম্পর্কগুলা সবাই এগুলি গুরুত্ব সহকারে নিত। আমি একটা দুটির কথা বলার স্কোপ সবাইকে দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি আমি অল্প একটু কথা বলি। কর্মক্ষেত্রের বিষয়টাই বলি। আমি যেখানে কাজ করতাম, আমার টেবিলে সকালবেলা এসে আমার টেবিলটা যে মুছে দিত ইউনুস ভাই, আমি নাম ধরেই বলবো, যেখানেই থাকুক হয়তো শুনলে হয়তো ভালো লাগবে। আমার কম্পিউটার টেবিলটা মুছে দিত, তারপরে আমার টেবিলে পানি রাখতো, 1 গ্লাস গরম পানি সকালবেলা এসে আমারে দিত।
তো এই জিনিসটা থেকে শিক্ষা আছে যে আমি এই জিনিসগুলা উনি আমাকে না করলেও পারতো কিন্তু অফিসিয়াল ইয়েতে, কিন্তু উনি প্রতিদিন এই জিনিসটা করতো। প্রতিদিন তো আর এই ওইটা থেকে কাজটা সে আমার মনে শিক্ষা হচ্ছে আগ্রহ যে ভরে এখন আমি করতো। পরিবারে এই জিনিসটা এখন আমি করি, যে আমার পরিবারে সকালবেলা যেই আসে বাহির থেকে বা থাকে, তখন আমি এই সকালবেলার এই সার্ভিসটা আমি দেই। তো বাহ, এই শিক্ষার একটা বিষয় আর কি। বাহ, তো প্রতিটা চমৎকার সুরমা আপু, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আমরা এই এই পর্যায়ে একটু সামান্তার কাছে আসি। সামান্তা, তোমার গভীর গভীর সম্পর্ক কার কার সাথে একটা লিস্ট বানিয়ে বলে দাও। আমি জানি যে তুমি অনেক মানুষের নাম আজকে আমাকে দিয়ে বলাবে, সেই জন্য তোমাকেই ফ্লোরটা দিলাম। কি সুন্দর। যাই হোক, সুবর্ণা আপু, অহনা আপু, তারপরে অনেকে আছে তো, আফিয়া, হুমায়রা, তারপরে তামান্না, রামিসা, রাফা, অনেকে আছে, মানে বাহ, এত নাম, উপায়টা খালামুনি, তারপর সুমা আপু, অনেকে আছে। হ্যাঁ, তারপর আর যে তারপর মিজান, বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো। আজকে মিজান, তারপরে হচ্ছে সূচনা আপু, এই তো। হুম হুম, আর আমি একটু বলি, যোগাযোগ বিহীন প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ফিকে হয়েছে। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। এই যে আমরা আন্তরিকতা, দিনে দিনে আন্তরিকতা ভুলে যাচ্ছি। সম্পর্কের নাম যাই হোক না কেন, আন্তরিকতা থাকতে হবে। একদম এই আন্তরিকতা ভুলে যাচ্ছে আসলেই তো, একদম এই যে সবাই তোমার সাথে একমত যে আন্তরিকতা আসলে মানুষের ভেতরে, এটা এমন একটা জিনিস যেটা বই পড়ে আপনি শিখতে পারবেন না। কেউই আসলে আন্তরিকতার এই বিষয়টা মন থেকে না আসলে কেউ কারোর জন্য আসলে কিছু করতে পারেন না। থাকলেই দেখা যায় যে কোনো সম্পর্ক সুন্দর হয়ে যায়। অনেক ধন্যবাদ সামান্তা। একটু শানু আপুর কাছে আসি। শানু আপু ভীষণ আন্তরিক মানুষ এবং সম্পর্ক আপনার কাছে কতখানি গভীরভাবে একটা মারাত্মক প্রভাব রাখে আপনার জীবনে সেটাও আমরা জানি। তো সেক্ষেত্রে সম্পর্ক নিয়ে আপনার এত টান কেন? এই সম্পর্কের ভেতরে আপনি এত মায়া কোথা থেকে আনেন? মানে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। মানে এই সম্পর্ক হচ্ছে, আমি একদম ছোটবেলার একটা গল্প বলি। একদম ছোট আমি, তখন আমার মা রান্না টান্না করে ঘরের থেকে রান্না করে রাইখে গেছে, গোসল করতে গেছে, আইসে দুপুরে আমরা সবাই খাবো। কিন্তু মেহমান আসছে, আমি ওই সেই পাতিল, মানে প্লেটে কখন বাবা, আমি পাতিল সহ আইনে বলে ঢাইলে সব দিয়ে দিচ্ছি, সবাই খাইয়ে দিয়ে। তারপর অনেকক্ষণ আমার গোসল করে আসতে দেরি হয়েছে, আইসা দেখি কি ঘরে মানে পাতিলে কোনো খাবার নাই। তারপরে আমার তো খুব মানে ই করলো, এরকম মানে ছোটবেলার থেকে একদম মানে যখন বুঝতাম না তখন থেকে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি টান, এগুলো সব ছিল। আর শুধু যে আমি ভালোবাসতাম তা না, আমাকেও প্রচুর ভালোবাসা পাইছি মানুষের। প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসতো, প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আদর, যত্ন এগুলো পাইছি। আর সেইখান থেকেই মূলত আমি শিখছি। আমার মাও একজন ভিক্ষুক যদি আসতো, তাকে ডাইনিং টেবিলে বসে আমার মা খাওয়াইতো। আমার মাও মানে মনের দিক থেকে আমার মারে উপরে দেখলাম মনে তো অনেক শক্ত দাবে, মানে নারকেলের উপরে খোসার মতো, একদম ডাবের মতো নরম, মানে ওইরকমই ছিল। আমার উপরে থেকে দেখতে আমাকে কি বাসলে আমি মন থেকে বাসবো, মানে তার দুঃখে তার সুখে সবসময় আমি তার পাশে থাকতে চাই। কিন্তু ভালোবাসবো না, তার সাথে আমি চলবোই না। যারে আমি মেনে নিতে পারবো না বা ভালো লাগে না, তার সাথে আমি কথা বলবো না, চলবো না। কিন্তু যাকে আমি কথা বলবো, মানে যার খোঁজ খবর নিচ্ছি, যার কাছে যাচ্ছি, তার মানে মন থেকে আমি তারে ভালোবাসি। আর নাইলে তার সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না, তখন কোনো কথা বলবো না। মানে সে কি যে একটা ভালোবাসা আছে উপরে, সেটা আমার ভালো লাগে না আমার। একদম মানে ভালোবাসলে তারে মন থেকে ভালোবাসবো। আমার দিন দিন আপু এই যে আপনার শহর, আপনাদের মানুষ এবং প্রত্যেকটা এলাকার কিছু বৈশিষ্ট্য আছে। তো সেরকম এই যে আপনি যেরকম বরিশালের মানুষ, সেখান থেকে আপনি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বরিশাল থেকে যখন নিজেকে রিপ্রেজেন্ট করেন, সেখান থেকে আমি বুঝি যে তাদের মধ্যে কত আদর, সম্পর্কের প্রতি কত মায়া এবং এই যে আন্তরিকতা, যে একদম মুখের উপর বলে দিলাম ভালো লাগছে না, আবার ভালো লাগলে জীবনটা দিয়ে দিচ্ছি, এরকম একটা বিষয়। বেশ চমৎকার। অনেক ধন্যবাদ শানু আপু। বাকিদের সাথে আলাপ হবে। বিরতির সময় তো হয়ে গেল, বিরতি নিয়ে আরও এসে গল্প হবে, সাথে থাকুন। সামাজিকভাবে, পারিবারিকভাবে, কর্মসংস্থানেও আমাদের এমন কিছু সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের গভীরতা ওই যে বললাম মাপকাঠি দিয়ে আসলে মাপা যায় না, তেমনটাই হয় আসলে সম্পর্কের যেরকম আপনি জানেন না যে একটা সম্পর্কের জন্য কতখানি করলে সেটা যথেষ্ট হবে, আবার কিছু সম্পর্ক কিছু না করেও কেমন যেন যুগের পর যুগ বেঁচেই থাকে। তো সম্পর্ক জিনিসটা নিয়ে অনেক রকম রিসার্চ করেও খুব একটা যে কোনো একটা কনক্লুশনে আসা সম্ভব সেটা আমি মনে করি না। আপনারা কে কি মনে করেন সেটা জানাতে আমাদের
আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, এসে আমাদেরকে বলবেন অবশ্যই। সেক্ষেত্রে দুজনেই আমি দেখছি পারিবারিক জীবনে বেশ সুখী মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটু জানাতে নাহার আপুর কাছে এসে জানতে চাই যে সংসার জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র কি, এবং সেই গভীরতা আসলে কেমন হওয়া উচিত, কি ধরনের গভীরতা একটা সম্পর্ক থেকে আশা করা যায়? সংসার জীবনের মূল মন্ত্র যেটা হয় সেটা হচ্ছে কম্প্রোমাইজিং, যেটা হ্যাঁ এটা কেউ করতে পারে কেউ করতে পারে না। তো আমরা যারা করতে পারি কম্প্রোমাইজ করে চলা, যেটা ছাড় দেয়া, স্যাক্রিফাইস করা, তো এটা যদি করতে পারি তাহলে হয়তো সুখে থাকা সম্ভব। মানে এটা ধরে বসে থাকা যাবে না যে ও এটা করলো আমি এটা করলাম না, বা ও আমাকে ওদিক দিয়ে ছাড় দিল আমি দিব না, এরকম না। মানে নিজের ছাড়টা নিজের কাছে। এবং আমি এটা বিলিভ করি, আমি যদি কোনো স্যাক্রিফাইস করি বা আমি কোনো বিষয়ে কম্প্রোমাইজ করি, সেক্ষেত্রে আমার সাথেও কেউ না কেউ করবে অপোজিট থেকে, সেটা ও শিখে হলেও করবে। হয়তো দেখবে যে করেই যাচ্ছে, তাহলে আমারও করা উচিত। তো আমার মনে কি যেই যার যার সংসার থেকে তাদের ওটাই চিন্তা করা উচিত, যদি সুখে থাকতে চাই কম্প্রোমাইজের উপর আসলে কিছুই নেই, কম্প্রোমাইজ করে চলাটাই উচিত। চমৎকার। এদিকে কোহিনুর আপু কি একই কথা ভাবেন? এদিকে আমি দেখেছি ভাইয়া আপনাকে ভীষণ সাপোর্ট দেয়, তো এই সাপোর্টটা আসলে অনেক গভীরতা না থাকলে তো আসলে সম্ভব না, তাই না? তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা এই বিষয়ে কেমন? স্যাক্রিফাইস তো অবশ্যই, কিন্তু বোঝাপড়াটাও দরকার। যেমন আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি যার জন্য স্যাক্রিফাইস করব সে যদি না বুঝে তাহলে তো স্যাক্রিফাইসের কোনো মূল্য থাকে না। আর সম্পর্কের জিনিসটা না সবার সাথে সম্পর্ক সেম থাকে না। আপনার সন্তানের সাথে সম্পর্ক একরকম, আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক একরকম, আপনার মায়ের সাথে সম্পর্ক একরকম, এক একটা সম্পর্কের সংজ্ঞা, ডেফিনেশন, ভ্যালু একরকম। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি হাজব্যান্ডের সাথে হ্যাঁ আমি সব করব, বাট তোমাকে আমার বুঝতে হবে ব্যাপারটা এমন, আমি দুনিয়ায় সব করতে পারবো, তোমার জন্য সব করতে রাজি আছি, কিন্তু তোমাকে আমার বুঝতে হবে আমার সফট কর্নার কোনটা, আমার রাগ কোনটা, আমার ভালোবাসা কোনটা, সেটা বুঝে নিতে হবে, তাহলে আমি করতে পারবো। মানে স্যাক্রিফাইস তো অবশ্যই, স্যাক্রিফাইস ছাড়া আসলে হয় না। সব ক্ষেত্রেই স্যাক্রিফাইস, আমরা জেনে হোক অজানা হোক, যেভাবে আমরা কিন্তু স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা ভালো থাকছি, কিন্তু তারপরে বোঝাপড়াটা খুব দরকার। একদমই তাই। দুজনের কাছ থেকেই শুনলাম। এদিকে যদি একটু রেবেকা আপুর কাছে আসি, রেবেকা আপু কিন্তু একজন চাকরিজীবী ছাড়াও চরম একজন উদ্যোক্তা হয়ে উঠছেন। আপুর কাছে যারা জানেন না আর কি, যারা ঘর সাজানোতে বেশ একটু শৌখিন, সেই ক্ষেত্রে আপুর কাছে কিন্তু অসাধারণ সুন্দর বেডশিটস আছে। আমি অনেক ছোটবেলা থেকে এই বিষয়ে খুব পার্টিকুলার, আমার অনেক বেডশিটস কিনতে ইচ্ছে করে, কারণ আমার খুব সুন্দর বিছানায় ঘুমানোর অভ্যাস। তা আপুর কাছে চলে যাবেন, একটু দেখে নিতে পারবেন। শি হ্যাজ আ ওয়ান্ডারফুল কালেকশন। এবার রেবেকা আপুর কাছে এসে সম্পর্কের গভীরতা নিয়ে কিছু শুনি। ধন্যবাদ অহনা, যেভাবে তুমি আমাকে পাবলিশ করলা এই জন্য আরেকবার ধন্যবাদ। আর তোমার আর আমার আজকে ওড়না যা শাড়ি ম্যাচিং হয়ে গেছে, সুন্দর লাগছে তো। হ্যাঁ তো যাই হোক, সম্পর্ক জিনিসটা হচ্ছে কি মনের থেকে, মনের গভীরতা থেকে আসে। এটা পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক এক এক রকম। আমি যখন ছোট ছিলাম বাবা মার সাথে সম্পর্কটা একরকম, তবে বাবা মার সম্পর্কটা সবচেয়ে গভীর সম্পর্ক আমি বলবো। এটা বোঝার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আর সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে বাবা মার কষ্ট বুঝতে পারে। এই সম্পর্কগুলো খুবই কঠিন, আর গভীরে যে সম্পর্ক জানতে গেলে এটা আমি বলবো এটা একটা একদমই কোনো মানুষের পক্ষে সম্ভব না। কারো ভিতরে গভীরে যে কোনো সম্পর্ক জানা যায় না, সম্পর্কটা চোখে মুখে প্রকাশ পায়। কার সাথে কিরকম সম্পর্ক, যেমন নেক্সাসে এখন আমরা ছোট করে বলি, বেশি গভীরে আর না যাই আমি, কারণ আমি হচ্ছে একটা কাঠখুট্টা মানুষ, সবাই জানে। তাই কি? আমি জানি সেই না। ক্ষেত্রে বলবো, আমরা যে নেক্সাসে বসি, নেক্সাসের আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আমরা আছি বা আড্ডাতে বসি, তোমরা চারজন, জাকি আপা, সবার যে একটা সম্পর্ক এত গভীর হয়ে গেছে, আমরা একজন আরেকজনকে না দেখলে খুব খারাপ লাগে। এটাও কিন্তু একটা ভালো সম্পর্ক, এটাও একটা গভীরতার একটা পর্যায়ে চলে গেছে। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে আসবো। ভীষণ মিষ্টি আর শান্ত একজন মানুষ। এই ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার নিজস্ব পারিবারিক জীবনে সম্পর্কের গভীরতা, এটা কি আপনার শান্তশিষ্ট স্বভাবের কারণেই আসলে পরিবারের শান্তি বজায় রাখে, নাকি ওপাশ থেকেও একই রকম এফোর্ট আপনি পান? আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি মনে হয় আমি শান্তশিষ্ট এখন আপু? অতিরিক্ত। হ্যাঁ আমি শান্ত। আসলে আমি চেষ্টা করি শান্ত, সব ব্যাপারে একটু শান্ত থাকতে, কোনো রকম রাগটাগ করতে চাই না। আসলে এই কারণেও হতে পারে। আর সম্পর্কের গভীরতা আসলে পরিবারের, আসলে যতটাই আপনি বিশ্বস্ত হবেন, একজনকে একজন বোঝার চেষ্টা করবে, ততটাই কিন্তু সম্পর্কটা গভীর হবে।
এমন এমন হতে হবে যে একজনের চেহারা দেখে আরেকজন বুঝবো যে কার কি দরকার বা কার কি রকম কষ্ট। এটা যদি আমরা জানি, এটা বন্ধনটা আরো বেশি দৃঢ় হবে। তো সম্পর্ক গভীরতা কিন্তু মাপা যায় না, ওইটা কিন্তু নিজেদের মধ্যেই দুই দিক থেকে কিন্তু আসতে হয়। অনেক অনেক ধন্যবাদ নাহিদা নেলি আপু। আমার হাজবেন্ড, ছেলে, জি জি, মেয়ে সবার সাথে সম্পর্কটা আসলে গভীর। বাহ বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ আপু। এদিকে আমাদের সাথে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন ফোনের মাধ্যমে। তিনি নেক্সাস টেলিভিশনের পুরনো সদস্য, তিনি নেক্সাস টেলিভিশনের অন্যান্য আয়োজনও আমাদের সাথে থাকেন। আজকে লেডিস ক্লাবেও তিনি এসেছেন। একটু একটু তার নাম এবং তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন তার কাছ থেকে শুনতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। বাড়িধারা থেকে, বাহ চমৎকার। আপু, আপনার কাছ থেকে এই যে সম্পর্কের গভীরতা বিষয়ে শুনতে চাই এবং আপনি বলছিলেন কিছু মতামত আপনার আছে, সেটা শুনে নেই। জি আপু, আমি আজকে আমার কাজিন সিস্টার সম্পর্কে কিছু কথা বলতে চাই। জি। ওর সাথে আমার ছোটবেলা থেকে অনেক ভালো একটা রিলেশন ছিল। আমরা ছোটবেলা একসাথে খেলেছি, ঘুরেছি, ফিরেছি। বাট ওর 2008 সালে ওর বেবি হওয়ার সময় হঠাৎ করে জানি না, ওর সাডেন ব্লাইন্ড হয়ে ও হঠাৎ করে অন্ধ হয়ে গিয়েছে। তো আর কি এখনো আমার কাছে মানে ও খুবই অ্যাক্টিভ একটা মেয়ে ছিল। সব এমন কোনো কাজ নাই যে ও করতে পারতো না, সবকিছু করতো। অনেক আগ্রহ ছিল কাজের প্রতি ওর। বাট ও আমার কাছে এখন জানতে চায় যে ও কি করবে, কি করতে পারে। ও কিছু করতে চায়, বাট আমি ওকে কোনো অ্যান্সার দিতে পারি না। সেটা আসলে খুবই আনফরচুনেট একটা ঘটনা আপু। এবং আমার মনে হয় যে যারা কিনা মানে উনি যেমন এখন দেখতে পাচ্ছেন না, ওনার মধ্যে একটা প্রতিবন্ধকতা এসে যুক্ত হয়েছেন, এই ধরনের নারীদের জন্য আসলে আমার মনে হয় অনেক কিছু সংস্থান আছেন। আমাদের লেডিস ক্লাবের মাধ্যমে এই ধরনের কোনো সংস্থা যদি থেকে থাকেন তাকে সাহায্য করতে পারেন। অবশ্যই লেডিস ক্লাবের টিমের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়ে কি আপুর কিছু বলার আছে? আমি একটু শেয়ার করতে চাই। আপু যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম প্যারেন্টস পাই যিনি দৃষ্টি প্রতিবন্ধী বলতে যদি আমি বলি, ওনার যে মেন্টাল এখন অবস্থা, ওনাকে আগে না নিজেকে ঠিক রাখতে হবে, ওনাকে কাউন্সিলিং প্রসেসে নিয়ে যেতে হবে। উনি যখন নিজে একটু স্ট্রং হবে, আস্তে আস্তে কর্মসংস্থানে নিতে হবে, আগে তাকে স্টেবল করতে হবে, আগে মানসিকভাবে তাকে শক্ত হবে, সে যে কিছু করতে পারবে। এখন যেটা হয়েছে যেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, আর কিছু না। এরকম অ্যাক্সিডেন্ট আমাদের সবার জীবনে আসতে পারে। আমার বাচ্চাটা স্পেশাল, আমিও কিন্তু ভেঙে পড়েছিলাম একটা সময়, মনে হয়েছিল যে মানে বেঁচে থাকাটা আসলে মানে আমার জন্য না হয়তো বা। তো সেইখান থেকে আমি উঠে দাঁড়াই নাই। তো সেই জন্য ওনাকে কাউন্সিলিং বলেন, ফ্যামিলি সাপোর্ট বলেন, এই যে ওনার পাশে যে রিলেটিভ যে আপা একটা এখন ফোন দিলেন, উনিও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। তো আমরা সময় দেওয়ার মাধ্যমে এই যে চারপাশে আমাদের কিছু আছে তাদেরকে আগে মানসিকভাবে একটু স্ট্রং করে তারপরে আমার পক্ষে সবই দিকে এগোনো যাবে। এবং দেখা যাবে যে উনি যখন মানসিকভাবে স্টেবল হবেন, ওনা নিজে থেকে অনেক কিছু আসবে যে আমি তো এখন এই কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে অনেক রাইটিং এবং রিডিং, অনেক থেরাপিও এসেছে এবং অনেক নতুন সিস্টেম লঞ্চ হয়েছে। আমাদের সাথে ওদিকে নূপুর আপু আছেন, তানিয়া আপু আছেন, মিষ্টি আপু আছেন, ফারহানা, নার্গিস আপু আছেন। চারজনের সাথেই এসে কথা বলবো। সবার আগে আপনাদের সাথে কথা বলবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনের মতো একদম অল্প সময় আছে, সেই সময়টাতে সবাইকে একটু জুমে চলে আসি। জুমে গিয়ে অনেক বন্ধুরা আছে যাদের সাথে আসলে আড্ডা দিতে আমি তো আগ্রহী হয়ে বসেই থাকি, সেজন্য একটু কথা বলি। নূপুর আপুর সাথে আগে কথা বলি, তানি অনেকক্ষণ আগে এসেছেন। নূপুর আপু, একটু আনমিউট করে আমাদেরকে জানান আজকের বিষয়ে সম্পর্কের গভীরতা, এই নিয়ে আপনি কি ভাবেন? আসসালামু আলাইকুম সবাইকে। অহন আপু, তোমাকেও শুভেচ্ছা। তুমি ছোট তাই তোমাকে তুমি বলি। অবশ্যই, প্লিজ বলেন। কারণ আমার মেয়ে একেবারেই অনার্সে পড়ে, 3rd ইয়ারে, যার কারণে আমি তো অনেক মনে হয় তোমার চেয়ে অনেক সিনিয়র, যার কারণে তুমিই বললাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সম্পর্ক আসলে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বীরা, বিশেষ করে মুরব্বী শ্রেণীর সাথে, এটা আমার একটা স্বভাব ছোটবেলা থেকে। আমার মানে এমন কোনো আত্মীয় স্বজন নাই দূরের বা কাছের, সবার সাথে ফোন হওয়ার পর আমি সবার সাথে বেশি যোগাযোগ রাখি। এর জন্য আমাকে মানে সবাই খুব 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 ভালোবাসে যে একটা মানুষ আছে যে নূপুর সবার সাথে সম্পর্কটা রাখে।
যোগাযোগ রাখে কে কেমন আছে। তাহলে আমার সম্পর্ক এটা আপনার অনেক কাছে ভালো ভীষণ লাগে। গুরুত্ব রাখে এবং এটা আসলে ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব এটা গুরুত্ব যদি আপনি বহন করে। সামাজিকভাবে চিন্তা করেন, এখনো ধর্মীয় ভাবেও যদি চিন্তা করেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ নূপুর আপু, যেহেতু সবাইকে হ্যাঁ। সময় দিতে হবে আমি আর পরের জনের কাছে চলে যাচ্ছি। তানিয়া আপুর কাছে যেতে চাই, সম্পর্কের গভীরতা নিয়ে আপুর কাছে কিছু শুনে। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা। আর স্টুডিওতে আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, সবসময় সুন্দর লাগে, আজকেও সুন্দর লাগছে। আর স্টুডিওতে যারা দুইজন বসে আছেন তাদেরকে তো অনেক সুন্দর লাগছে, জলজল করছে দুইজন। খুব শুভেচ্ছা ওনাদেরকে। একজন গ্রিন মানে টিয়া পাখি আর একজন সাদা পাখি, দুইজন খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো সম্পর্কের গভীরতা আসলে এখানেই, সার্থকতা এখানেই, যখন আমি দেখবো যে আমার চারপাশের মানুষগুলো কে আমি অনেক যত্ন নিচ্ছি, ভালোবাসছি। সেটা শুধু ঘরের মানুষ না, আমি বলবো যে আমার সাথে যারা জড়িয়ে আছেন, আমার জীবনের সাথে যেই পর্যায়গুলো আসছে, যেমন নেক্সাস 2 বছর আগেও আমার জীবনের সাথে জড়িয়ে ছিল না। এখন যেভাবে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাসের মানুষগুলো আমার সাথে জড়িয়ে আছে, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করব। আসলে এখান থেকে আসলে চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু এই যে আপনাদের মানুষগুলো, জাকি আপু, আপনারা যারা আছেন উপস্থাপনা করেন, সবাইকে এত সুন্দরভাবে উপস্থাপন করেন, সেটা আসলে সম্পর্ক যদি গভীরতা না থাকতো, আমার মনে হয় আপনি একজন আরেকজনকে এইভাবে চেনার কথা না। তো এখানেই সার্থকতা আমার মনে হয়। এটাই আসলে, এবং আপনারা এতখানি ভালোবাসা না দিলে আমরাও এতখানি দিতে পারতাম না। তো সেক্ষেত্রে এটা ভাইস ভার্সা, আমাদের সম্পর্কটাই আসলে এরকম হয়ে গেছে, দেয়া নেয়ার না হলেও ভালোবাসার পরিমাণটা ভীষণ। সবার পরিবার তো আছেই, পরিবারের সাথে তো সম্পর্কটা আগে, সবার আগে। তো সবার খেয়াল সবাইকেই রাখতে হবে আসলে। একজন যেমন আরেকজনের পরিপূরক, তেমন সেই পার্সনটাকেও সেভাবেই সম্পর্কের। অনেক ধন্যবাদ তানিয়া আপু, অনেক ধন্যবাদ। এদিকে ইভ, ফারহানা, নার্গিস আপুর কাছে আসি। আপু, সম্পর্ক আসলে আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তো আমরা জানি। চলুন আপনার কাছ থেকে কিছু শুনি সম্পর্ক নিয়ে। আনমিউট করে ইভ, ফারহানা, নার্গিস আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পর্ক একটা বিশাল ব্যাপার, একটা সমুদ্র বলা যায় এটাকে। আর এই সমুদ্রের মাঝখানে আমরা কেউ জাহাজ, কেউ নৌকা, কেউ স্টিমার, কেউ বিভিন্ন টাইপের যানবাহন, যেটা সমুদ্রের বুকে চলতে পারি। তারপরেও দেখা যাচ্ছে যে এইখানকার আর সবকিছুর মধ্যে তীরে আমাদেরকে আসতেই হয়, কারণ তীর না থাকলে আমাদের ওই যাত্রাটার কোনো মূল্য হবে না। সে যাই হোক, এখন এই তীরের বাসিন্দাতে হয়ে আমরা দেখা যাচ্ছে যে সব সম্পর্কগুলোকে আমাদের প্রাধান্য দিতে হয়, ছোট বড়, অন্যায় ন্যায়, সবগুলো থেকেই প্রাধান্য দিতে দিতে, কারণ জীবনটাকে চালাতে হবে, নিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সবার মুখে হাসি ফুটাবার জন্য চেষ্টা আমাদের থাকে। এই সম্পর্কগুলোকে আমরা যাতে ভালোবাসি, আমি ভালোবাসি, আর সম্পর্ককে নিয়ে যেতে চাই, সে তীর হোক আর সমুদ্র হোক, যেখানেই হোক না কেন, আমি চাই সেখানেই সবার কাছ থেকে ভালোবাসি। চমৎকার একটা দৃষ্টিভঙ্গি আপনার, যে ছন্ন ছাড়া এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াতে থাকলে সম্পর্ক আসলে কোথাও যায় না, একটা তীরে এসে ঠেকতেই হয়। অনেক সুন্দর। ফারহানা রহমান, মিষ্টি আপু যিনি, তার কাছে আসি। সেদিন আপুর সাথে কথা হয়নি, তাই পরের দিন অপেক্ষা করে বসেছিলাম তার জন্য, সেদিন আর হলো না, আজকে কথা বলি। সম্পর্ক নিয়ে আপনার কাছে কিছু শুনে। শুভ সন্ধ্যা, শুভ সময়, আসসালামু আলাইকুম। যেটি বলবো সম্পর্কের কথা হয়ে আপনার আসলে এখানে যে আসি শুধু কথা বলাই না, আমি যেটা বলছি সেটা সম্পর্কে টানে আসি, যে এই যে ভালো লাগা, সবাই নেক্সাস লেডিস ক্লাবের সবাইকে দেখবো, এখানে গেস্ট দেখবো, আপনাদেরকে দেখবো, এবং আমাদের মধ্যে জুমে যে আমরা যারা যুক্ত হই তাদেরকে দেখবো, এটি একটা সম্পর্ক। আমি আরেকটুখানি বলবো যে সম্পর্ক অনেকগুলো সম্পর্ক, যেমন সবার ক্ষেত্রেই সম্পর্ক আছে, যেমন নেক্সাস লেডিস ক্লাব একটি সম্পর্ক তৈরি করেছে আমাদের মধ্যে, আমার সাহিত্যাঙ্গন একটি সম্পর্ক, এবং আরেকটি নতুন অভিজ্ঞতা আমাকে ইদানিং সামনের দিকে শুধু নিয়ে যাচ্ছে, সেটি হলো আমাদের এই যে আমি এখানে 6th ফ্লোরে আমরা 12 জন আসছি, 64 ডিস্ট্রিক্ট থেকে কোনো না কোনো জেলা থেকে আসছি, যারা আসছি, কিংবা আমি 2 মাস আগে বগুড়া নেকটারে হোস্টেলে থেকে আসলাম, সেখানেও আমরা এরকম 10-12 জন ছিলাম। এই যে প্রতিনিয়ত যে সম্পর্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং সেখানে বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কথা,
যে শেয়ারিং এবং কেয়ারিং হয়, এটা আমার কাছে একেবারে অন্যরকম মনে হয়। বাহ, চমৎকার আপু, আপনার এই সম্পর্কেরও একটা লক্ষ্য থাকুক, সুন্দরভাবে এগিয়ে যাক। অনেক ধন্যবাদ। শারমিন ফারজানা মিষ্টি আপুর কাছে আসি, তার কাছে এসে আজকের বিষয়ে কিছু শুনে। অহনা, সম্পর্ক সেটাই, দৌড়ে মনে হয় 2 মিনিট আগে বাসায় ঢুকলাম এআইবি থেকে, তাই আমি দেখলাম। কিন্তু এই যে ভালোবাসা, তোমাকে তোমাকে দেখার ইচ্ছা, এটাই হচ্ছে সম্পর্ক। অনেক আত্মীয়র চেয়ে আমার মনে হয় আমি অহনার চেহারাটাকে দেখলে বুঝে ফেলি অহনা কি চাচ্ছে। এই যে আমার নেক্সাস বন্ধুরা, সম্পর্ক হচ্ছে সেটাই যেটা 30 বছর পরে দেখলেও তোমার চোখের চাহনি দেখে তুমি বুঝে যাবা কি বলছে হৃদয়, কি বলছে মন, কি বলছে মনের যে আকুতি, মনের যে সমস্যা, সেটা যেটা যে বুঝে। একটা পাশের মানুষ হয়তো তার সাথে তুমি ফিলিং শেয়ার করতে পারবে না, সম্পর্ক সেটাই যেখানে সুখে দুঃখে তুমি শেয়ার করতে পারছো। এই তো সম্পর্কের গভীরতা। চাই সকলের সাথে ভালোবাসা, সুন্দর সম্পর্ক। সুন্দর। মিষ্টি আপু বরাবর চমৎকার বলেন। রীতা পোদ্দার দিদির কাছে আসি, শেষের দিকে এসে ছোট করে শুনি আপনার কাছেও কিছু। না, আসলে সম্পর্কটা তো আসলে ম্যান টু ম্যান ভেরি করে, কারোর সাথে আমাদের সুসম্পর্ক হয়, কারোর সাথে দুঃসম্পর্ক, কিন্তু সম্পর্ক একটা হয়েই যায় মানুষের সাথে মানুষের। কিন্তু আমি যেটা মনে করি যে যার সাথে আমার অন্তরের সাথে মিলে সবকিছু, মানে মনে হয় যে তার সেখানে কোনো দেয়াল থাকে না, সেই সম্পর্কটা আমি বেশি প্রায়োরিটি দিই। কারণ দেখা যায় অনেক বছর দেখা হয় না, কিন্তু যখন একটা ফোন আসে তখন সবকিছু ফেলে শুধু মনে একটু গল্প করি, শেষ হয় না গল্প। কারণ ওই যে ভালোবাসাটা, সেটা গেছে 25-30 বছর আগে, মানে দেখা বন্ধুত্বটা, কিন্তু সেই বন্ধুত্বটা শুধু অন্তরই রয়ে গেছে। এবং সেইটা মানে রেস ধরেই দেখা যায় তার ছেলে মেয়ে বা অন্য কারোর সাথে আশেপাশে যারা আছে তারা চিনি না, কিন্তু বাইরে থেকে বলছে যে আমার এক ফ্রেন্ড থাকে ব্যাঙ্গালোর, ওর সাথে আমার সাথে প্রায় 25 বছর দেখা হয় না, কিন্তু ওর আশেপাশের লোকজন জানে যে আমার নাম রীতা। হ্যাঁ, এটা হচ্ছে সম্পর্ক আমি মনে করি। বাহ, চমৎকার। দুইজনকেই অনেক, সবাইকে অনেক ধন্যবাদ। আমার একদম শেষ মুহূর্তে চলে এসেছি, 1 মিনিটই আছে আর সময়, একদম বিদায় বেলায়। দুজন আলোকিত বন্ধু আমার সাথে এসে গল্প করলেন। আমাদের জুমের বন্ধুরা আপনাদেরকে কাছে পেয়ে খুশি ছিল, তারা আপনাদের কথা শুনলেন। আমি দুজনের কাছে দুজনকে ধন্যবাদও জানাতে চাই। শেষ কথা 1 লাইনে যদি কিছু বলতে চান। শেষ কথা বলে আসলে কোনো কথা নেই, কথার কোনো শেষ নেই। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবার সাথে আমাদের আসলে সুসম্পর্ক বজায় রাখা উচিত। কারণ দিন শেষে আমরা কিন্তু আমাদের পরিবারের কাছেই ফিরে যাব, এবং কাজের ক্ষেত্রে আমার যাদের সাথে কাজ করছি তাদের কাছে আমার যেতে হচ্ছে। তো সুসম্পর্কটা বজায় রেখে ছোটখাটো বিষয় মনোমালিন্যের কোনো দরকার নেই, তো ওগুলো ভুলে যাওয়াই ভালো। ঠিক আছে, কোহিনুর আপুর কথার প্রেক্ষিতেই বলি, দিন শেষে আসলে সম্পর্কটা অনেক বড় ব্যাপার। আর সম্পর্ক মনোমালিন্য থাকবেই, ভুল বোঝাবুঝি থাকবেই, সেটা আসলে ভুলে গিয়ে সম্পর্কটা স্ট্রং করাটাই উচিত, যেটাই হোক, প্রফেশনাল লাইফে হোক, সংসার লাইফে হোক। কারণ সুখকর স্মৃতি আমরা সবসময় বয়ে বেড়াতে চাই। একদম দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদেরকে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে একই সাথে সরাসরি সম্প্রচারিত হতে দেখলেন, আমাদের সাথে আড্ডায়, আমাদের সাথে সম্পর্কের গভীরতা সেটা মেপেই হয়তো আমাদের কাছে এসে আমাদের কাছে সময় দিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকের জীবনের দামি সম্পর্কগুলো গভীর থেকে গভীরতর হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।